একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যশোর বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি উপস্থিত সকল ডাক্তার বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ক্লাসের উপরে অলরেডি আপনারা জেনেছেন যে আজকের টপিকটা কি হবে। আজ আমাদের টপিক হবে যে হাউ টু ডেভেলপ আওয়ার অবজারভেশন স্কিল। যদি অবজারভেশন স্কিলটা আমাদের পর্যাপ্ত হয় তবে আমরা অ্যাজ এ রিয়েল হোমিওপ্যাথ আমরা সফলতা অর্জন করতে পারবো। আমাদের ডাক্তার স্যার শ্যামল কুমার দাস উনি কিন্তু আমাদের একদম ভাজা পায়রার মতো সবকিছু তৈরি করে আমাদের মুখের কাছে তুলে দিয়েছে। উনি প্রথম সাইকেলে কি মেডিসিন হবে, সেকেন্ড সাইকেলে কি হবে তাও 90% কনফার্ম করে দিয়েছে, এবং অন্যান্য সাইকেল কোনটার পরে কোনটা হবে, কি মেডিসিন হবে সবই কিন্তু নির্ধারিত। তো এত সহজ হওয়ার পরেও বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ ডাক্তাররা এই মহান যে আবিষ্কার আমাদের স্যারের, এই আবিষ্কারের মজা তারা উপভোগ করতে ব্যর্থ হচ্ছে। তার একটাই মাত্র কারণ, অবজারভেশন স্কিল, অর্থাৎ ল্যাক অফ অবজারভেশন স্কিল। অবজারভেশন স্কিলের স্বল্পতার কারণেই আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আর সব থেকে বড় যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে পোটেন্সি ম্যানেজমেন্ট। আপনি যে সাইকেলেই থাকেন, যে মেডিসিনই ব্যবহার করেন, যদি আপনার পোটেন্সি সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ না হয় তাহলে কিন্তু আপনি সফলতার সেই সুখ অনুভব করতে পারবেন না। তো একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি শুধু তাদের জন্যই সদা প্রস্তুত যারা একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথিতে নতুন, বা রিয়েল হোমিওপ্যাথির দুনিয়ায় যারা নতুন, যারা শ্যামল স্যারের সাথে দীর্ঘদিন যাবৎ আছেন, স্যারের সরাসরি ছাত্র আছেন, তারা আমাদের সাথে থাকবেন। যদি কোথাও কোনো পরামর্শের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই সেই পরামর্শ প্রদানে আমাদেরকে সহযোগিতা করবেন। আর যারা নতুন রিয়েল হোমিওপ্যাথির জগতে আছেন তাদের জন্য আজকের এই ক্লাস বা আমাদের যে নিত্যদিনের আয়োজন থাকে খুবই ইফেক্টিভ হবে বলে আমি ধারণা রাখি। অ্যাকচুয়ালি আমাদের স্যার যেটা দাবি করেন যে ওনার এই মানব জাতির চিকিৎসার জন্য 6টি সাইকেল, 8টা মেডিসিন দ্বারা যদি প্রিন্সিপাল অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেমকে উপযুক্তভাবে মেনে প্রয়োগ করা হয় তো সকল মানুষ সকল প্রকারের রোগ কষ্ট থেকে অবশ্যই মুক্তি পাবেন। তো আমি স্যারের ছাত্র হিসাবে আজ পর্যন্ত যে সমস্ত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি, আমার চেম্বারে যারা আপনারা এসেছেন আপনারা হয়তো ভাববেন যে আমাদের স্যারেরা এক বলে আর এক করে। তো একদম সত্য কথা এটাই যে আমার চেম্বারে আমি শুধু এই 8টা মেডিসিনের 1 থেকে 60 আর এদিকে 200 থেকে সিএম পর্যন্ত রেখেছি। বাকি কোনো ঔষধ আমার চেম্বারে নাই, বা অন্য কোনো ওষুধ প্রয়োগের সুযোগ আমার কাছে নাই। তো এই স্বল্পতম ঔষধ প্রয়োগের মাধ্যমে কিভাবে অসাধ্য সাধন করে চলেছি তারও কিছু নমুনা আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে আজকের আমার চেম্বারের কিছু মজাদার গল্প আপনাদের সাথে শেয়ার করি, তাতে অবশ্যই আপনারাও উপকৃত হবেন বলে আমি ধারণা রাখছি। আজ একজন জৈনক প্রবীণ ডাক্তার আমাদের কোন এক রিয়েল হোমিওপ্যাথির অনুসারীর কাছে এই রিয়েল হোমিওপ্যাথির গল্প শুনে আমার চেম্বারে এসেছিলেন বেড়াইতে। তো যখন রিয়েল হোমিওপ্যাথি সম্বন্ধে উনি শুনলেন যে 8টা মাত্র মেডিসিন দিয়ে আমরা সকল প্রকার রোগের চিকিৎসা দিই, উনি এইটা মানতে কখনোই রাজি ছিলেন না। উনার প্রশ্ন ছিল আমার কাছে এমনটা যে স্যার, একজন লোক মনে করুন রাস্তাতে চলতে গিয়ে পড়ে গেল, তার কোথাও আঘাত লাগলো, ফুলে গেল, নীল হয়ে গেল, বা ব্যথা পেয়েছে প্রচুর, তো এই আঘাতের ব্যথায় তো আমি আর্নিকা দেব, তাহলে আপনি তো আর্নিকা ব্যবহার করেন না, তাহলে এই রোগী আপনার দ্বারা কিভাবে চিকিৎসা হবে? তো অ্যাকচুয়ালি আমি ওনাকে বলেছিলাম স্যার
যদি আপনার জবাবটা মুখে না দিয়ে কাজের মাধ্যমে দেওয়া যায় তাহলে কেমন হয়? আচ্ছা, সেটা আরো বেশি ভালো হয়। ঠিক আছে স্যার, আপনি আসলেন, আপনাকে অনেক ধন্যবাদ। চা খান, দুপুরে আজকের লাঞ্চের আমন্ত্রণ থাকলো। তো আপনি একটু কষ্ট করেন, দেখুন আপনার প্রশ্নের জবাব আপনি নিজেই পেয়ে যাবেন। আমার কাছে আর আপনার কিছুই জিজ্ঞাসা থাকবে না। তো যথারীতি উনি আমার পাশে বসেই রোগী দেখা আজকে দেখছিলেন। তো আমি অপেক্ষায় ছিলাম যে উনাকে উদাহরণ দেওয়ার মতো একটা রোগী কখন আমার চেম্বারে আসবে। তো যথারীতি কিছু সময় পরে একটা রোগী আসলেন। তিনি আধা বয়সী ভদ্রলোক, উনি দীর্ঘদিন যাবৎ ভুগছেন। ওনার ডাক্তাররা বলেছেন যে টাইফয়েডের ওষুধের কোর্স কমপ্লিট করেছে, কিন্তু জ্বর যাচ্ছে না। টাইফয়েড পরীক্ষা করে বলছে টাইফয়েড নাই, কিন্তু এখন ওনার জ্বর যাচ্ছে না, অতিরিক্ত দুর্বল, খেতে পারছে না, গ্যাস হচ্ছে, বমি আসছে, ইত্যাদি ইত্যাদি, যেটা টাইফয়েডের পরবর্তী হয়ে থাকে। তো আসার পরে উনি আমার চেম্বারে সোফার উপরে যথারীতি বসলেন। আমি কৌতূহল বশত আমি আমার মেহমান ডাক্তারকে বললাম, দাদা আপনি রোগীর জ্বরটা একটু মেপে দিন। উনি রোগীর জ্বর মাপলেন, জ্বর মাপলে বললেন, দাদা 103-এর একটু উপরে। আচ্ছা, কি বলা যায়, 103.5? বলছে হ্যাঁ, সেটা বললেও সমস্যা নাই, 103 পয়েন্ট সামথিং। আচ্ছা, ওকে। তো যথারীতি ওনার গল্প শোনানোর জন্যই আমি বললাম এই নিন ওষুধ। তো উনি যে আমার বোতলে হাইড্রোকোপিনাম সিএম বানানো আছে এটা তো জানছে না। আমি বললাম নেন এই ওষুধটা, উনার গালে 1 চামচ আপনি খাওয়াই দেন। উনি 1 চামচ খাওয়াই দিলেন, রোগী শুয়ে পড়েছে। ঠিক আছে, আমি এবার রুগী দেখা শুরু করেছি, অন্য রুগী দেখছি, চলছে দেখা। তো আমি আধা ঘন্টা, 1.25 ঘন্টা পরে রুগী ওই শুয়ে পড়েছে দুর্বলতা, অসুস্থতা, অস্বস্তির কারণে। এই অস্বস্তির ভিতর দিয়ে উনি কখন ঘুমিয়ে পড়েছেন। তাই বললাম যে আপনি খুব আস্তে করে হাতটা উঁচু করে ওনার জ্বরটা মাপেন। তো ওনার জ্বর মেপে উনি দেখলেন 105। যে রোগীটা 103 জ্বর নিয়ে আমার চেম্বারে এসে অস্বস্তিতে ছটফট করছিল, সেই রোগীকে ঔষধ দেওয়ার পরে 105 জ্বর হলো। তো আমার ওই ডাক্তারবাবু বলছেন আপনি ওষুধ দিন। তা আমি বলছি ওষুধ তো দিয়েছি। তাহলে কি ওষুধ দিলেন? আমি বলছি, ওই যে আপনি, এটাই তো আমার ওষুধ। তা বলছে ওটা তো জল। আর জলের গায়ে দেখেন একটা সংকেত লেখা আছে, ওখানে লেখা আছে HCM, অর্থাৎ H ফর হাইড্রোফোবিনাম আর CM হচ্ছে পাওয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই উনি ওষুধ দেওয়ার পরে আমি বললাম, স্যার আপনি এবার বলুন তো এনার কি মেডিসিন হতে পারে। তা উনি জিজ্ঞাসা করলেন যে রুগী তো চুপচাপ পড়ে থাকতেই ভালো পছন্দ করছে, আজ 2 দিন পায়খানা করে না। পায়খানার কথা যখন জিজ্ঞাসা করলেন, উনি বললেন 2 দিন পরে পায়খানা হয়েছে আজ, কিন্তু মলদার চিরে গিয়েছে। আর সাথে আমার চেম্বারে এসে আমার ওষুধ খাওয়ার আগেই উনি অন্তত আধা লিটার পানি খেয়ে নিয়েছে একবারে। তাহলে এখানে আপনাদের আর বোঝার বাকি নেই, উনি সেই ওষুধটাই বললেন, স্যার আমার সিলেকশনে এসেছে ব্রায়োনা। কত শক্তি দিতে হবে? 200। ঠিক আছে স্যার, দেখা যাক। ব্রায়োনা 200 আমরা দেব, আগে আমার একটু অবজারভেশন করতে দেন। তো 5.5 জ্বর যখন, উনি বলছেন স্যার আপনার রোগীর জ্বর তো 5.5। আচ্ছা, তা কি হয়েছে? বলছে জ্বর আপনি কি ওষুধ দিলেন? জ্বর কমার জায়গায় তো 2 বেড়ে গেল। আচ্ছা, 2 বেড়ে গেল, তা রুগী এখন কি করছে? আমার সামনে মজা করছি, বলছে রুগী তো ঘুমিয়ে পড়েছে। আমি রুগীটা 3.5 জ্বরে ছটফট করছিল, চোখ মুখ লাল ছিল, সে মাথা উঁচা করতে পারছিল না, সে কষ্টের জ্বালায় অস্বস্তি বোধ করছিল, এখন তো রুগী ঘুমাচ্ছে। তা আপনার সমস্যা কি? বলছে স্যার জানেন 106 জ্বর হলে কিন্তু রুগী স্ট্রোক করতে পারে। আচ্ছা, সেটাও দেখা যাক। আমার কাছে তো 6 এর আগে 6 জ্বর ওঠার রেকর্ড আছে, স্ট্রোক তো করি নাই, তারপরেও তো ওষুধ দেওয়া হচ্ছে। আর চেম্বারে একটা দুটো রুগী মারা গেলেও যাবে, তাতে কি আছে, চলুন দেখা যায় কি হয়। উনি কিন্তু দীপু ভয় পাচ্ছে, আমার রুগী জ্বর বাড়ছে,
আর আমি কিন্তু মনে মনে মজা নিচ্ছি যে না দারুণ। সরি, আমার একটু ঠান্ডা লাগার জন্য গরম জল খাচ্ছি। তো রোগী ঘুমিয়েই আছে, আমরা রোগী দেখেই যাচ্ছি। প্রায় 1.5 ঘন্টা পরে আমি বললাম এবার জ্বরটা মাপেন তো। জ্বর মেপে একবারে 102। রোগীর গা ঘেমে গিয়েছে। রোগী উঠে বসলো, আজ কেমন লাগছে আপনার? তা বলছে স্যার কেমন লাগছে না, আমার এখন ক্ষুধা লেগেছে, আমি খেতে চাই। রোগীর লোকজনকে বললাম যান, ওনার যা মন চায় আমার এই পাশেই হোটেল আছে, ওনাকে খাওয়াই নিয়ে আসেন, বিল আজ আমার সাথে, আপনিও খেয়ে আসেন। এবার ওই রুগী খাওয়া দাওয়া করে এসে আমাকে বলছে স্যার ওষুধ নেওয়া লাগবে আমার কি? আজ কেন? বলছে স্যার আমি তো এখন ভালো হয়ে গেছি। তা বলছি যে এখন আমিও দেখছি যে ও তো ভালো করতে গিয়ে আমি ফেসে গেছি, আমার 500 টাকা ভিজিট তো এবার মায়ের। বললাম না, ওষুধ তো অবশ্যই নিতে হবে, জ্বর ঘুরে আসতে পারে, আর এটাই তো স্বাভাবিক, জ্বর ঘুরে আসতেও পারে। ওনার পরবর্তী ওষুধ দিয়ে বাড়ি পাঠালাম। খেয়ে দিয়ে এসে যখন রোগী স্বাভাবিক অবস্থায় বসলো, রোগীর জ্বর 99। তো আমার পাশে যে বৃদ্ধ জনৈক ভদ্রলোক ছিলেন, উনি কিন্তু আমার এই রেজাল্ট দেখে, আমার এই কর্ম দেখে একেবারে অবাক। তো এটাকে আমি বলি ইট ইজ দ্য বিউটি অফ রিয়েল হোমিওপ্যাথি। তো আপনার ভিতরে অবজারভেশন স্কিল বা এই যেটাকে বলছি যে কনফিডেন্স, ইয়োর এক্সপিরিয়েন্স, আপনাকে পুরোটা উজাড় করে দিয়ে একদম অন্তরের অন্তঃস্থল থেকে রোগীকে অবজারভেশন করে আপনার অভিজ্ঞতাকে যদি কাজে লাগাতে পারেন, তো সফলতা ইনশাল্লাহ শুধুমাত্র আপনারই হাতে। আর হাসবে রিয়েল হোমিওপ্যাথির পুরো একাডেমি। তো যাই হোক, এ তো দেখালাম ওনার একটা কেস। এবার দেখেন শনিবারে আমার কিছু রুগী থাকে ক্যান্সারের। তো একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী, সে এসে ছটফট করছে, চিল্লাচ্ছে যে ডাক্তারবাবু এতদিন তো ছিলাম ভালো, এই গত 2 দিন আপনি কি মানে কি ওষুধ দিলেন, সহ্য করতে পারছি না। মানে এত বলছে যে এর থেকে আমার মনে হচ্ছিল যে আমি আত্মহত্যা করি। তাহলে কাল আসলেন না কেন? তা বলছে কাল তো শুক্রবার ছিল, যার কারণে আসিনি, আমি আজ এসেছি। আর ঠিক আছে। তো আমি ভদ্রলোককে বলছি স্যার এই মুহূর্তে কি করা যায়? রুগী তো ছটফট করছে। উনি আমাকে বলছেন এ রুগীর এখন সাপোজিটার দিতে হবে, যদি ভল্টারিন সাপোজিটার দেন তাহলে রোগীর যন্ত্রণা কমে আসবে, তারপরে আপনি রিয়েল হোমিওপ্যাথি ওষুধ দিতে পারবেন। তা আমি বললাম তা তো স্যার ঠিকই, আজ দেখেন আপনাদের কিন্তু আমাদের, আমি বলছি এটা আমার স্যার, আমার স্যার বলেছে আপনাকে ভল্টারিন সাপোজিটার দিতে হবে। তো ঠিক আছে আপনি আসলেন, একটু এই ওষুধটা খান, দেখা যাক কি হয়। তো ওনাকে ওষুধ দেওয়া হলো সিপিলিনাম 03। 03 10 মিনিট পর পর একবার, দুইবার, তিনবার, চারবার এর আগেই ঘুমিয়ে গিয়েছে পেশেন্ট। এখন এই ভদ্রলোক আমাকে বলছে যে স্যার আপনি কি ওষুধ দিলেন? তাহলে সিপিলিনাম সিএম। সিপিলিনাম সিএম কি হিসাবে দিলেন? তা আমি বললাম স্যার আমরা তো কোনো সিমটমকে চিনি না, আমরা রোগীর জেনেটিক স্ট্রাকচার একটা। সিপিলিনাম 03 দিয়েছেন? হ্যাঁ সেটা ব্যাখ্যায় যাচ্ছি স্যার। তো আমরা তো কোনো রোগীর প্রেজেন্ট কমপ্লেনের উপরে কখনোই খেয়াল করি না। আপনি যেমন বলছেন যে আঘাত লেগে আসলে আমি তো আর্নিকা দিয়ে ভালো করে দেবো সাথে সাথে, আপনি কি মেডিসিন দেবেন? আর আমরা তো আঘাতের ওষুধই দিই না। আগে রুগীটা দেখলেন, আমি তো জ্বরের ওষুধ দিই নাই, কিন্তু জ্বর তো ভালো হয়ে গেল। এই রুগীটারও আমি ওর ক্যান্সারের যন্ত্রণার ওষুধ দেয়নি, ওর ভিতরে ওর যে জেনেটিক ডেট্রিমেন্টাল জিন ছিল, সেই জিন থেকে উৎপাদিত যে খারাপ হরমোন, এই খারাপ প্রোটিন তৈরি হচ্ছিল, সেই প্রোটিনটাকে আমি নিউট্রালাইজ করে দিয়েছি, যার কারণে রোগী এখন চির শান্তিতে ঘুমিয়ে পড়েছে। এইবার আসুন আমি 03 কেন দিলাম সিপিলিনাম। এখন হচ্ছে যে আমাদের সিও স্যারও প্রায় আমাকে বলে
আর আমি তো একটু আমার নিজের কায়দায় মাতুব্বাড়ি ফলাতে যাই, দিয়ে ধরাও খাই। তো কি বলছে যে রুগীটার সেকেন্ড সাইকেলে সিপিলিনাম, আর আমি সিপিলিনাম একদম 0.3 থেকে রেগুলার হায়ার পোটেন্সিতে যাচ্ছি যাচ্ছি, চলছে, ভালো চলছে, ভালো চলছে, ভালো চলছে। তো গতকালের আগের দিন খেয়েছে 0.25, 25 খেয়ে ওনার কষ্ট বেড়ে গিয়েছে। তারপরে আজ খেয়েছে 26, খেয়ে তার যন্ত্রণা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে, এবার আমার কাছে এসেছে। তাহলে এইবার তো যারা রিয়েল হোমিওপ্যাথি এখানে আছেন, আপনারা তো বুঝতেই পারছেন যে আমি কেন 0.3 এসেছি। আমার সুনির্বাচিত ওষুধের হায়ার পোটেন্সি ওই রোগীর সিস্টেম আর নিতে পারিনি। তো আমি জানি যখন নির্বাচিত ওষুধ উচ্চ শক্তিতে বৃদ্ধি করে, তখন যদি আমরা নিম্ন শক্তিতে আসি, তাহলে সাথে সাথে রোগীর রোগ যন্ত্রণা কমে যায়। তো যথারীতি গণিতটা তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কেন 0.3 দিলাম। এটাই ছিল 0.3 কাহিনী। তো উনি তো অবাক যে এত ক্যান্সারের যন্ত্রণাকে আমি ওই পানি পড়া দিয়ে কিভাবে নিমিষেই মানে কম করতে সক্ষম হলাম। তো যদি আপনারা বোরিং না হন, কাহিনী আর একটাও রয়েছে সাথে। সেটা হচ্ছে এরপরে আবার আমাদের আলোচনার মূল থিমটা আছে আমরা পোটেন্সি কখন কোনটা কেন সিলেকশন করি। আরেকটা রোগী এসেছে, তিনি একজন ভ্যান চালক, দাঁতের যন্ত্রণা এইভাবে চেপে ধরে এসেছে, এই সাইডটা ফুলেছে, ওনার যে মাড়ির গোড়ায় গর্ত হয়ে ওর ভিতরে ময়লা ঢুকেছে, এই সাইডটা পুরো ফুলেছে, পেকে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো বলছে যে ডাক্তার আপনার এখানে কি দাঁতের চিকিৎসা আছে? আমি বলছি আমার এখানে সব চিকিৎসা আছে, আপনি কি চিকিৎসা নিতে চাচ্ছেন? বলছে এই দেখেন আমার কি অবস্থা। তা আমি দেখে দেখলাম যে ওনার ও একমাত্র দাঁতের ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নাই। আমি কিন্তু আমি আমার রিয়েল হোমিওপ্যাথিকে একটু কি বলবো বাজিয়ে দেখার জন্য আমি বললাম, আপনি বসুন, আমি ওষুধ দিচ্ছি, পরে কথা বলবেন। কোনো কথা নাই, সরাসরি নাম 0.3। আমি বললাম এই ওষুধটা আপনি 2 মিনিট 3 মিনিট পর পর ঝাঁকি দেবেন আর 5 ফুটা করে ওনার গালে দেবেন, আমার ওই ডাক্তার বাবুকে বললাম। দিলেন এইভাবে 5-7 বার 10 বার দেওয়ার মধ্যে আধা ঘন্টা পরেই ওনার ব্যথাটা একদম স্বাভাবিক হয়ে গেল। আমি বললাম আপনার দাঁতে ডেন্টাল ক্যারিজ আছে এবং দাঁতের গোড়া মাংসর ভিতরে গর্ত হয়ে গিয়েছে, সাথে দাঁতের উপরে একটা ফুটো আছে, এটা একমাত্র দাঁতের ডাক্তার দেখিয়ে ওকে পরিষ্কার করে পুটিং করতে হবে, এটা ওষুধের দ্বারাই হবে না, আপনি ডাক্তারের কাছে চলে যান। কিন্তু ওই ডাক্তারবাবুর কাছে আমি পরামর্শ নিয়েছিলাম যে স্যার এটা কি করা যায়। তা উনি বলছিলেন যে দেখেন এই দাঁতটা তো পোকায় খেয়েছে, তো একে ক্রিয়োজোট মাথার লাগিয়ে দেন। তাহলে স্যার ক্রিয়োজোট তো আমার কাছে নেই। তারপরে তাহলে আপনার মতো আপনি করে দেখেন আপনি কি করেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমি একটু চেষ্টা করি। তো এই দাঁতের যন্ত্রণাটাও জাস্ট আধা ঘন্টার ভিতরে একদম স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আপনার অবজারভেশন এবং এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে যে আপনার লিমিটেশন আছে, আপনি কোন রোগীকে নিজের কাছে রাখবেন, কোন রোগীকে হসপিটালে পাঠিয়ে দেবেন, বা কোন রোগীকে আপনার সিনিয়র ডাক্তারের কাছে পাঠাবেন, এই বিস্তারিত অভিজ্ঞতা আপনার থাকতে হবে। আমি যতই রিয়েল হোমিওপ্যাথি ওষুধ দিই, ওনার ওই ডেন্টাল ক্যারিজ কখনো পূর্ণ হবে না। আমার ওষুধ খেয়ে ওনার দাঁতের গোড়ার ওই গর্ত থেকে ময়লাটা সাথে সাথে বেরোবে না, কিন্তু ওষুধের দ্বারাই সাময়িক কষ্টটা লাঘব করতে সক্ষম হয়েছি। বললাম কাকা আপনি এবার দাঁতের ডাক্তারের কাছে চলে যান। সর্বসাকুল্যে এবার দেখুন আমাদের প্রথম প্রশ্ন যে স্যার 8টা মেডিসিনে আদেও কি চিকিৎসা হওয়া সম্ভব? লোকটা আমাকে বলল যা আমরা এত মেডিসিন দিয়েও সম্ভব বলে মনে করি না, আপনার 8টা ওষুধে সেটাই করা সম্ভব। তো এটাই হচ্ছে রিয়েল হোমিওপ্যাথির একটা বড় পাওয়া, যা আজ আমি নিজে নিজে এনজয় করলাম। তো আমি আশা করব আমাদের ফোরামে যত ডাক্তার আছে এই বন্ধুরা যদি আমাদের এক জায়গাতে অনেক ডাক্তার দরকার নেই, অনেক রিয়েল হোমিওপ্যাথির দরকার আমাদের না, আমরা কোয়ান্টিটি বাড়াতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কোয়ালিটি। একটা শহরে, একটা জেলাতে, একটা উপজেলাতে বা একটা ইউনিয়নে শুধুমাত্র একজন যদি রিয়েল হোমিওপ্যাথ থাকে,
সেই রিয়েল হোমিওপ্যাথি বিপ্লব সৃষ্টি করে দেবে, যা আমাদের রিয়েল হোমিওপ্যাথি একাডেমির সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন পূরণের সারথি হয়ে আপনারা কাজ করবেন। তাহলে এবার দেখুন, আমরা পোটেন্সি প্রথমে জ্বরের রুগীকে দিয়েছিলাম আমি সিএম। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কাজের যে অভিজ্ঞতা সেটার আলোকে বলতে চাই, যখনই কোনো ইনফেকশাস ডিজিজ অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া সংযুক্ত বা তাদের কারণে যখন কোনো রোগ হয় অর্থাৎ ইনফেকশাস ডিজিজ হয়, সেখানে কিন্তু হায়ার পোটেন্সি আমাদের উপযুক্ত রেজাল্ট দেয়। এক্ষেত্রে নিম্ন শক্তি রোগীর কষ্ট বাড়িয়ে দেয়। তো আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে আমি ওকে সরাসরি হাইড্রোকোবিনাম সিএম এবং 1 ডোজ ইনাফ, একটা ডোজেই আমি তার যথেষ্ট উন্নতি সাধন করতে সক্ষম হয়েছি। তো আপনাদের আমি এখানে একটু জানিয়ে রাখি যে কোনো রোগের সাথে যদি জ্বর বেশি থাকে তাহলে আপনারা একটু হায়ার পোটেন্সি দিয়েই শুরু করবেন। তবে এটা আপনাদের মাথায় রাখতে হবে, যদি কোনো রোগীর সিএম দিয়ে সাথে সাথে কষ্টর বৃদ্ধি হয় তাহলে আমরা অবশ্যই হয় 0.3 অথবা 200 শক্তিতে চলে আসব, যাতে আমাদের বৃদ্ধিকে আমরা নিয়ন্ত্রণে আসতে পারি। ক্যান্সারের রোগীটার বিষয় আপনাদের বলেই দিয়েছি যে কেন আমি ওটাকে 0.3 দিয়ে এক্সপ্লেন করেছি। আরেকটা বিষয় ছিল কি, দাঁতের যন্ত্রণার রোগী, আমি ওইটাকে কেন 0.3 দিলাম। এটা কিন্তু আমাদের ইনস্টিটিউশনের দাবি। তারা দাবি করে, আমাদের যে সমস্ত রিসার্চ টিমের সদস্য মন্ডলী আছে, যে আমরা প্যাথোলজিকে 2 ভাগে ভাগ করেছি, একটা অর্গানিক প্যাথোলজি আর একটা ডাইনামিক প্যাথোলজি। অর্গানিক প্যাথোলজিটা অর্গান কেন্দ্রিক, আর ডাইনামিক প্যাথোলজিটা অর্গানের বাইরে যেটা হয়, যেটা ধরে বা শুয়ে দেখা যায় না, অর্গানের বাইরে। তো যখন এসে দেখছি যে সরাসরি দাঁত কোনো অর্গানকে কেন্দ্র করে কথা বলা আছে, যে হাঁটুর ক্ষয়, দাঁতের ক্ষয় বা সরাসরি কোনো অঙ্গের উপরে হাড়ের ব্লক, তো যদি কোনো অঙ্গের উপরে সরাসরি কোনো রোগের প্রভাব আমরা দেখতে পারি বা অনুভব করতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা ধরি এটা হচ্ছে অর্গানিক প্যাথোলজি। তো অর্গানিক প্যাথোলজিতে আমরা সবসময় নিম্ন ক্রম, এখানে কিন্তু নিম্ন শক্তি বলা হয় না। হোমিওপ্যাথিক ওষুধের কোনো শক্তি কিন্তু নিম্ন নয়। 50 সহস্রতমিক যেটা 0.1, সেটাও কিন্তু যদি আমরা শততমিকের সাথে কম্পেয়ার করি তো অনেক উচ্চ শক্তির ওষুধ। তো এটাকে বলা হয় নিম্ন ক্রম থেকে আমরা শুরু করি, যেটা আমরা সেফ হিসাবে ধরে নিয়েছি, যাকে বলা হয়েছে 0.3 অথবা 0.6। তো আমি রোগীর 0.3 দিলাম। 3 দেওয়ার পরে যখন আমি 2 বার 3 বার রিপিটেশনে একটু উপকার পেলাম, আমি কিন্তু আর পোটেন্সি বাড়াইনি, আমি ওই একটা পোটেন্সিকে বারবার রিপিট করেছি। যদি আমার ওষুধে কোনো প্রকার রেসপন্স না করতো তাহলে কিন্তু আমি দ্রুত গতিতে 6 দিতাম, 9 দিতাম, এবার সিএম দিতাম। সিএম দেওয়ার পরে রোগী আমাকে রাস্তা দেখাতো, আমি উপরে যাব না নিচেই যাব। তবে কনফিডেন্স আমার ভিতরে ছিল যে রোগীর উপশম দিয়েই এখান থেকে পাঠাবো। তো এত সময় আমি আজকের আমার চেম্বারের যে ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরে চেষ্টা করছিলাম অবজারভেশন এবং পোটেন্সি ম্যানেজমেন্ট করার জন্য, সেটা হয়তো বা আপনাদের কিছুটা কাজে অবশ্যই লাগবে। তো আমি এবার আপনাদের সামনে একটা রোগী দেখাবো। তো বিশেষ করে সেমিনারে যে রোগীর কেসগুলো আমি তৈরি করে নিয়ে গিয়েছিলাম 6টা কেস, তাতে একটা কেস আমি খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পেরেছিলাম, বাকি কেসগুলো দেখাতে পারি নাই। আর আমাদের অনেক বন্ধুরা আছে, তাদের ব্যক্তিগত কারণেও ওই সেমিনারে যুক্ত হতে পারেনি। তো আমার এই 6টা কেসই আপনাদের এই ক্লাসে আমি এক এক করে উপস্থাপন করব, যাতে করে আমাদের এই বা এই শিক্ষামূলক কেসগুলো অনলাইনে থেকে যায়
এখান থেকে বারবার আপনারা দেখে আপনাদের জ্ঞানের যে মানে কি বলবো ঘাটতি সেগুলো পরিপূর্ণতা অর্জন করতে পারেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা খুব দারুণ মজার কেস উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জটিল শ্বাসকষ্ট, জীবন, জ্বর, ঠান্ডা কাশি, আর সর্বোপরি লিখেছি হাসপাতাল যার মামা বাড়ি। অর্থাৎ জন্মের পর থেকে এই 18 মাস না 13-14 মাস হবে বাচ্চাটার বয়স, এ কিন্তু কন্টিনিউ ওই হাসপাতালে শুধু যাওয়া আর আসা। জন্মের প্রথম থেকেই যেহেতু শ্বাসকষ্ট, তো ইনহেলার, নিবুলাইজার এগুলো ওদের বাড়িতেই আছে। বাড়ির এগুলোতে যখন নিয়ন্ত্রণ না করতে পারে তখন বাধ্য হয় হাসপাতালে, এবং হাসপাতালে গেলেই সে যখনই যায় অটোমেটিক তাকে ভর্তি করে নেয়। অর্থাৎ এতটা পরিচিতি সে হসপিটালে লাভ করেছে। তো যথারীতি বাচ্চাটা আমার কাছে আসার এই 14 দিন আগে ওই হসপিটালে আবার তার অসুস্থতা জনিত কারণে ভর্তি হয়। তার সমস্যা কি? জ্বর, শ্বাসকষ্ট এবং ঠান্ডা জনিত অন্যান্য যে সমস্যা, কাশি ইত্যাদি ইত্যাদি। 14 দিন ভর্তি রাখার পরে তার শরীরের বিভিন্ন জায়গাতে 6 জায়গাতে ক্যানোলা করা হয়। এক জায়গায় ক্যানোলা করার 2-3 দিন পরে ওইটা বাদ দিয়ে আবার অন্য জায়গাতে তার ক্যানোলা করা লাগে। তার কারণ একটা ক্যানোলা বাচ্চাদের দেহে বেশি দিন রাখা যায় না। 14 দিনের দিন যখন বাচ্চা তাদের জ্বর ঠিক হয়নি, কাশি ঠিক হয়নি, শ্বাসকষ্ট অনবরত চলেই যাচ্ছে, তো অন্যান্য বার তো হাসপাতালে গিয়ে এগুলো ঠিক হয়ে যেত, এবার কেন হচ্ছে না? গার্জিয়ান পক্ষ অতিশয় হতাশ। তারা কি করলেন যে ঠিক আছে, এবার আমরা বাচ্চাকে নিয়ে কোনো প্রাইভেট হাসপাতালে যাব। তো প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য তারা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আসার পরে জনৈক ব্যক্তি তাদের পরামর্শ দিলেন, ঠিক আছে এই রোগীটাকে একদিনের জন্য একটু হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান। সেই বাচ্চাটার হসপিটাল থেকে যখন আসলো, তো প্রথমে আসলেই তো ডাক্তার যদি ভিডিও করা নিয়ে ব্যস্ত হয় তাহলে তো রোগী অন্য কিছু নেগেটিভ ভাবে। কিছুটা সামলানোর পরে বাচ্চার একটা ভিডিও করা হলো। সে 1 মিনিটের ভিডিও দেখেন, তার গার্জিয়ান পক্ষ দেখাচ্ছে। আশা করি শুনতে পারছেন। কি হয়েছে বলেন? 6 দিন ভর্তি ছিল হাসপাতালে। ক্যানোলা কোথায় কোথায় করেছে তানিয়া দেখা? কোথায় কোথায় ক্যানোলা করেছে সেগুলো দেখিয়ে দিচ্ছে। নিউমোনিয়া এবং জ্বরের কারণে আর বুকে কফ জমার কারণে 14 দিন হসপিটালে ভর্তি ছিল। তার হাতে এবং পায়ে টোটাল 6 জায়গায় ক্যানোলা করানোর নিশানা আছে। তার পায়ে 2 পায়ে ক্যানোলা লাগানোর নিশানি আছে। এক এক পায়ে বা এক এক জায়গাতে ক্যানোলা হলে 3 দিন করে রাখা হতো, 3 দিন পরে আবার অন্য জায়গায় ক্যানোলা করা হতো। এইভাবে 14 দিন ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গাতে ক্যানোলা লাগানো হয়েছে। কিন্তু হচ্ছে মূল সমস্যা নিউমোনিয়া এবং ঠান্ডা, সেটা ঠিক হয় না। সে বাড়ি আসার পরে আবার তার ঠান্ডা লাগছে, তার বুক জাম, তার জ্বর আসছে। তাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছে দিনে 4 বার করে এখন বাচ্চাটা অসুস্থ এবং গার্জিয়ান পার্টি ওই গ্যাস দিতে আগ্রহী না, তাই তারা চিকিৎসা নিতে এখানে এসেছে। তো বলেন আপনার বাচ্চার এখন কি কি সমস্যা? জোরে জোরে বলেন। জ্বর আছে, এই ঠান্ডাতে শ্বাসকষ্ট আছে। তো এই সমস্যা ওর কতদিন থেকে, প্রথম কবে ধরা পড়েছিল? বাচ্চার বয়স 14 মাস, কিন্তু 6 মাস আগেই তার এই নিউমোনিয়া ধরা পড়েছিল। তার বয়স, তার 6 মাস বয়স থেকে নিউমোনিয়া। আর জন্মানোর পরে শিশু ডায়রিয়া বা অন্য কোনো সমস্যা? জন্মের কতদিন পরে প্রথম ওষুধ লাগলো?
তাহলে আপনারা দেখলেন যে বাচ্চাটা কিন্তু কোনো প্রকারের স্বস্তি পাচ্ছে না। আর গার্জিয়ান বললেন যে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই একই সমস্যা এখনো পর্যন্ত আছে। আর আমার কাছে আসলে উনি যে কথাগুলো বললেন আশা করি আপনারা শুনতে পেরেছেন। তো এখন বুকে কফ জমে এসে, শ্বাসকষ্ট আছে, জ্বর, আর বাচ্চা ছটফট করছে। আর ডাক্তাররা পরামর্শ দিয়েছে যে এই বাচ্চাকে দিন 4 থেকে 6 বার ওই ইনহেলার নেবুলাইজিং করতে হবে বাড়িতে। তো আমাদের কাছে আসলে আমরা কি করব সেটা আপনাদের অবশ্যই জানা আছে। আর সেই জানা মতে আমিও ইব্রাহিম আপনারা যেটা করতেন সেটাই করলাম। হাইড্রোপোভিনাম সিএম একটা ডোজ দেওয়া হলো। আপনারা এবার আসুন, আমরা কিন্তু এবার অবজারভেশন নিয়ে মানে আজকের এই ক্লাসটা উপস্থাপন করার কথা বলেছি। দেখুন বাচ্চার আগের যে জ্বর ছিল তার কষ্টের, তার চেহারার যে ছাপ, এই চেহারার ছাপ কিন্তু আগের থেকে এর কপাল বেশি কুচকানো এবং বেশি কি বলবো নারাজ, অর্থাৎ অসুস্থতার ছাপ তার ভিতরে দেখাই যাচ্ছে। তো এই অসুস্থতা থেকে যখন আমার ওষুধ দিয়ে তারপর বেড়েছে বরং কমিনি, অর্থাৎ কমেওনি বাড়িনি, কষ্টই আছে, তার চেহারা থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চা যত টাইম যাচ্ছে বাচ্চা অস্বস্তি ভোগ করছে। জ্বরের বেলাতে যেহেতু আমরা হায়ার পোটেন্সিকেই বেশি প্রাধান্য দিই, যার কারণে বাচ্চাকে কি দেওয়া হলো, হাইড্রোকোপিনাম 15। হাইড্রোকোপিনাম 15 দেওয়াতে বাচ্চার কোনো উন্নতি হলো না। এখানে লেখা আছে নো ইমপ্রুভমেন্ট। বাধ্য হয়ে বাচ্চাকে দেওয়া হলো কত, 18। 18 দিয়েও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নাই। 21 দেওয়া হলো, কোনো পরিবর্তন নাই। 200, এটা 2000 হয়েছে, 200 দেওয়া হলো, তাতেও কোনো উন্নতি নাই। 3 দেওয়া হলো, তাতেও কোনো উন্নতি নাই। এবং অবজারভেশনের ভিত্তিতে আমি কিন্তু রোগীর পোটেন্সি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বা 2 মিনিট, 5 মিনিট পর পর নিয়েছি। এরপরে টাইম দেখুন উল্লেখ করে দিয়েছি যে কত মিনিট পরে আমি পোটেন্সি চেঞ্জ করলাম। এবার বলবেন স্যার 15 থেকে 16, এই হাইড্রোকোপিনাম 15, 16 এইভাবে নিয়ে গিয়ে না গিয়ে জাম্পিং করে কেন গেলাম? এটা হচ্ছে আমাদের স্যারের নির্দেশনায় ওই সময় এইভাবেই ছিল যে আমরা 15 পরে 18, 21 এইভাবে জাম্পিং করে করে ওষুধগুলো প্রয়োগ করব। এবং 15তে কাজ না হলে 18, 21 পর্যন্ত আমরা দেখব যে কোনো রেসপন্স করে কিনা। যদি না করে তাহলে আমরা অবশ্যই নিম্ন শক্তিতে ট্রাই করব। যথারীতি হাইড্রোকোপিনামে আমি সেটাই করেছি। তো হাইড্রোকোপিনাম যখন আমাকে নিরাশ করলো, কোনো প্রকারের কোনো রেসপন্স করলো না, আমি বাধ্য হয়ে হাইড্রোকোপিনামকে ক্যাটালাইজড করলাম সরিনাম সিএম দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি লিখেছি যে সরিনাম সিএম দেওয়া হলো, বাচ্চার ভিতরে কোনো প্রকারের কোনো উন্নতি নাই। সরিনাম 15 দেওয়া হলো, অবজারভেশনে কিছুই বোঝা যাচ্ছে না। 18 দেওয়া হলো, কিচ্ছুই নাই। তো অনেক সময় আপনারা ভাববেন যে স্যার প্রতিদিন জ্বরের কেসগুলোই কেন নিয়ে আসে, কিন্তু একটা কঠিন রোগ। আর এমন জ্বরের রোগী আমাদের এখানে অনেক, প্রতিদিন অন্তত 2-4টা আসতেই থাকে। তারপরেও আমরা সেই কেসগুলো নিয়ে আসি যে কেসগুলো ব্যতিক্রম। সহজ এবং সাবলীল ভাবে যদি কেসগুলো সমাধান আসে সেভাবে কিন্তু আমরা সেই কেসগুলো উপস্থাপন করি না। যে কেসগুলো ফেল হয়, যে কেসগুলো আমাদেরকে অনেক হেফাজতের ভিতরে পড়তে হয়, আমাদেরকে অনেক বুদ্ধি খাটাতে হয়, অনেক স্কিলকে ইমপ্লিমেন্ট করতে হয়, সেই কেসগুলোই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। তো দেখুন 18 দেওয়া হলো, তারপরেও কোনো রেসপন্স নাই। সরিনাম বাধ্য হয়ে আমি 18 পরে নিম্ন শক্তিতে 200 আসলাম, এখানেও কিন্তু বাচ্চার ভিতরে কোনো পরিবর্তন নাই। তো এভাবে যখন আমাকে লাগাতার নিরাশ করছে, তো আমার ওষুধ ফেল হচ্ছে, কিন্তু আমি জানি এই সাইকেলের কোনো না কোনো সাইকেল বাচ্চাকে ইফেক্ট করবেই। আর যে বাচ্চাটা হসপিটাল থেকে ফেরত হয়ে হোমিওপ্যাথির কাছে এত আগ্রহ নিয়ে এসেছে,
সেই বাচ্চা যদি আবার হসপিটালে ফিরে যায় তাহলে তো হোমিওপ্যাথিরও একটা ক্রেডিট। তো এই ক্রেডিটকে রক্ষা করার জন্যই আমি আমার সর্বোত্তম যে নলেজ সেটাকে ফোকাস করা হলো, তাকে সরিনাম 3 দেওয়া হলো। এতেও কোনো প্রকারের কোনো রেজাল্ট বা কোনো রেসপন্স আমি অনুভব করতে পারলাম না। তো যখন ফার্স্ট সাইকেলের হাইড্রোকোপিনাম সরিনাম আমাকে নিরাশ করলো, তখন আমি চলে গেলাম সরাসরি ফোর্থ সাইকেলে। আর ফোর্থ সাইকেলের মেডিসিন আপনারা জানেন যে আমি যথারীতি হাইড্রোকোপিনাম সিএম দিয়ে শুরু করেছি। হাইড্রোকোপিনাম সিএম ওখানে কোনো করতে পারি নাই, 15 দিয়েছি, 15তেও কোনো রেজাল্ট না পেয়ে আমি কিন্তু আর আগে বাড়ি নাই, আমি সরাসরি 200 এসেছি। 200 আমাকে সেখানে কি হাইড্রোকোপিনাম সিএম থেকে শুরু করছেন না কার্বোবেজ? স্যার আপনি একটু খেয়াল করে দেখুন, ওটা দেখা যাচ্ছে, আর প্রশ্নগুলো লিখে রাখুন, আমি বলবো। হাইড্রোকোপিনাম সিএম দিয়ে শুরু করেছি। দেখুন, যখন ফার্স্ট সাইকেল আমাকে নিরাশ করলো, তাকে ক্যাটালাইজ করেও কোনো উপকার পেলাম না, আমি সরাসরি ফোর্থ সাইকেলে গেলাম। তো ফোর্থ সাইকেলে কেন গেলাম, সেকেন্ড সাইকেল কেন খুঁজলাম না? তো এখানে হচ্ছে যখন কোনো অ্যাকুইট এমার্জেন্সি আমরা কনসিডার করি, অ্যাকুইট এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের দুটো সাইকেল বেশি কাজ করে, সেটা ফার্স্ট সাইকেল এবং ফোর্থ সাইকেল। তো এই অ্যাকুইট এমার্জেন্সি ম্যানেজমেন্টের ক্ষেত্রটা এক, আর ক্রনিক পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রটা আলাদা, সেখানে সেকেন্ড সাইকেলের উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যাই হোক, এই অ্যাকুইট এমার্জেন্সি ম্যানেজমেন্ট এর জীবনে প্রচুর ওষুধ খেয়েছে, বর্তমান যে এসেছে সেটাও হসপিটাল হয়েই এসেছে। অতএব ট্রমা এর জীবনের একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো যার কারণে এই ট্রমা আর এই অ্যাকুইট এমার্জেন্সি থেকে আমাকে অবশ্যই হাইড্রোকোপিনাম ফার্স্ট সাইকেলের মেডিসিন এবং কার্বোবেজ, কার্বোএনিমেলিস, সরিনাম সেকেন্ড ফোর্থ সাইকেলের মেডিসিন আমাকে একটা দিশা দেবেই, এই কনফিডেন্স আমার ভিতরে ছিল। তার পরিপ্রেক্ষিতে আমি কার্বোবেজ 200 দিয়ে যখন রেজাল্ট না পেয়েছি, তো এখানে কিন্তু আমি আর কার্বোএনিমেলিসে যাইনি। তো আপনারা জানেন যে ফোর্থ সাইকেলের মেডিসিন কার্বোভেজ, কার্বোএনিমেলিস এবং সরিনাম। তো কার্বোভেজ যখন কোনো কাজ করে তার অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করে কার্বোএনিমেলিস, তো কার্বোভেজ নিজেই যখন কোনো কাজ করেনি, কমপ্লিমেন্টারি কি, অর্থাৎ ওই ওষুধ কোনো প্রভাব বা কোনো ইফেক্ট করছে না, যার কারণে আমি ওটাকে বাদ দিয়ে আবার চলে এসেছি দেখুন ফার্স্ট সাইকেলে। ফার্স্ট সাইকেলে এসে কি দিয়েছি, হাইড্রোকোপিনাম সিএম। সিএম দিয়ে কিন্তু কোনোই উপকার পায় নাই, কোনোই রেসপন্স করে নাই। রোগীর এবং রোগীর পরিবার বর্গ আমার চেম্বারে হতাশার ভিতরে, বা আমিও অনেক নিরাশার ভিতরে আছি যে হাইড্রোকোপিনাম ফেল করলে সরিনামের পরে যখন আমরা চতুর্থ সাইকেলে যাই কিছু না কিছু রেজাল্ট আমরা অবশ্যই পাই, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হওয়ার কারণে আমি হতাশায় ছিলাম। তারপরে ফার্স্ট সাইকেল হাইড্রোকোপিনাম সিএম দিলাম, নো রেজাল্ট, আর উপরে যায় নাই, সরাসরি 200ও আমাকে নিরাশ করলো, কোনো লাভ নাই। আবার দেখুন ক্যাটালাইস্ট করেছে সরিনাম সিএম, কোনো রেজাল্ট নাই। সরিনাম আবার 200 কি দিল, সরিনাম, হ্যাঁ সরিনাম 200 দেওয়া হলো, কোনো রেজাল্ট নাই। আবার চলে গেলাম ফোর্থ সাইকেল, ফোর্থ সাইকেলে সিএম দেওয়া হলো, 200 দেওয়া হলো, অর্থাৎ উপরেও দেখলাম নিচেও দেখলাম, কিন্তু সবকিছুই আমাকে নিরাশ করছে। আর মনে হচ্ছিল যে এই রোগীর মনে হয় আমরা উপশম দিতে সক্ষম হব না। তখনই মনে হয় নিজের ভিতরে ভাবছিলাম যে এখানেই মনে হয় রিয়েল হোমিওপ্যাথি লিমিটেশন, হয়তো এই রোগী আর ওভারকাম করা সম্ভব নয়। রোগীর পার্টি কিছু কিছু বলছিল যে স্যার 3-4 ঘন্টা আপনার চেম্বারে আসলাম, কোনো উপকার নেই, তারা যায়, আমরা নিয়ে আবার কোনো প্রাইভেট হাসপাতালে যাই। আমিও তাদের মতে সম্মতি দিলাম যে হ্যাঁ, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেও যখন আমি উপযুক্ত রেজাল্ট আনতে পারছি না, আপনি হসপিটালেই নিয়ে যাবেন। তো ঠিক আছে, আপনারা গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেন, আর আমি দেখি এবার কি করতে পারি। ইন দ্য মিন টাইম আমি রোগীর মায়ের সাথে, রোগীর দাদির সাথে, বাপের সাথে বিভিন্ন ভাবে গল্প করতে থাকলাম, আর খোঁজ করতে রাখলাম যে এর সেকেন্ড সাইকেল বের করা বা বাচ্চার
আর কোনো ব্যারিয়ার এর ভিতরে আছে কিনা। তো এক পর্যায়ে আমি জানতে পারলাম যে বাচ্চার মায়ের টিবি ছিল। তো এই বাচ্চার মায়ের টিবি ছিল, এই এইটাকে কনসিডার করে আমি ওই বাচ্চাকে রোয়াসেরা 6 একটা ডোজ দিলাম। রোয়াসেরা 6 একটা ডোজ দিয়ে 10 মিনিট পরে আমি আবার চলে গেলাম সেই প্রথম সাইকেলে, হাইড্রোফোবিনাম সিএম 1 ডোজ। হাইড্রোফোবিনাম সিএম 1 ডোজ দেওয়ার ফলে রোগীর উন্নতি ততটা অবজারভেশনে আসি নাই, কিন্তু কিছু না কিছু পরিবর্তন যে হচ্ছে এটা হয়তো বা আমি বুঝতে পারছিলাম যে এবার হয়তো কিছুটা হলেও হতে পারে। 100-র ভিতরে যখন রোগী মাত্র 2% ডেভেলপ করে, সেই ক্ষেত্রটা যদি আমি বুঝতে পারেন, দেখেন রোগী আগের বারও কষ্ট পাচ্ছিল, এবারও কষ্ট পাচ্ছে, সেম রোগী, কিন্তু তার ভিতর দিয়েও আমি সেই সময় বুঝছিলাম যে হ্যাঁ এবার মেডিসিন কিছু না কিছু করবে। যথারীতি 15 দিলাম। অবশ্যই আপনাদের এই ছবিটা দেখানো ঠিক হয়নি। তো যথারীতি 15 দিলাম, রোগীটা আরো ভালোর দিকে যাচ্ছে। 15কে 2 বার 3 বার 4 বার রিপিটেশন করা হলো, যথেষ্ট ভালোর দিকে আমি বুঝতে পারছি রোগী ধীরে ধীরে ডেভেলপ করছে। 18 দিলাম, রোগী আরো ভালোর দিকে যাচ্ছে। আমি তো খুব কি বলবো যে নিজেকে গর্ববোধ করছি যে না এবার রোগী খুব দ্রুত ভালো করে বাড়ি পাঠিয়ে দেবো। অনেক সময় পেশেন্ট পাঠিয়ে আমার চেম্বারে বসে আছে, এবার খুব তাড়াতাড়ি প্রসেস দিয়ে ভালো করে দেবো। তো অল্প টাইমের ভিতরে সিএম 15-18 যথেষ্ট আমাকে উন্নতি দেখিয়ে দিল। কিন্তু এই তাড়াতাড়ি ভালো করতে যে যখনই আমি হাইড্রোফোবিনাম 21 দিয়েছি, 21 দেওয়ার 5 মিনিটের ভিতরেই রুগী আমার আগের থেকেও বেশি মানে করুণ অবস্থায় ধাবিত হয়। এই 21 দেওয়ার পরে রুগীর যে অবস্থা খারাপ হয়, এই হলো তার ছবি। দেখুন এই 21 দেওয়ার পরে রুগীর যে উন্নতি হচ্ছিল, সেই উন্নতি থেমে তার ভিতরে আবার কষ্টকর উপসর্গ দেখা যাচ্ছে। তো রিয়েল হোমিওপ্যাথিতে অবজারভেশন পার্টটা আপনাকে কঠোরভাবে আত্মস্থ করতে হবে। আমি আবেগে এসে 18-র পরে যখনই 21 দিয়েছি, দিয়ে কিন্তু আমি অনেক বড় মানে কি বলবো নিজের নিজের যাকে বলে অদক্ষতার পরিচয় দিয়েছি, এবং যথেষ্ট কষ্ট আমি বাচ্চাকে বাড়িয়ে দিয়েছি। তো আপনারাও জানেন যে যখন রোগ যন্ত্রণা কোনো ওষুধ প্রয়োগের ফলে বেড়ে যায়, তখন আমাদের কি করতে হয়? আমাদেরকে হাইড্রোফোবিনাম অর্থাৎ যে ওষুধের উচ্চ শক্তিতে রোগ বৃদ্ধি ঘটে, ওই একই ওষুধের নিম্ন শক্তিতে আসতে হয়। আমি সাথে সাথে ওই ওষুধের 0.3 পোটেন্সিতে চলে আসি। 0.3 পোটেন্সি দেখুন এখানে লিখে দিয়েছি, 0.3 পোটেন্সি মালিশ। অর্থাৎ ওই ছোট বাচ্চাকে এতবার 1 চামচ 1 চামচ করে ওষুধ অনেক খাইয়ে দিয়েছি, এখন আর অত ওষুধ বাচ্চা খেতেও স্বাচ্ছন্দ্য বোধ করছে না, কিন্তু বাচ্চার ওষুধে উপকার হওয়া শুরু হয়েছে। আর আমি জানি ওষুধ খাওয়াইলেও যতটা গায়ে মালিশ করিলেও সেই একই উপকার হয়। দেখুন বাচ্চার চেহারার দিকে তাকান, বাম পাশের এই ছবিটা আগের যে হাইড্রোফোবিনাম 21 দিয়ে যে কষ্টকর উপসর্গ তার ভিতরে পরিলক্ষিত হয়েছিল, তার তুলনায় এখনো শ্বাসকষ্ট হচ্ছে। তাই রুগী আমাকে তার কাপড় উঁচু করে দেখাচ্ছে, দাদা দেখুন শ্বাসকষ্ট হচ্ছে। রুগী নিজেও বুঝছে যে আগের থেকে পেটটা একটু কম আপ ডাউন করছে। দেখুন ডানের ছবিটা অবজারভেশন পার্ট আপনার, আগের ছবিটায় যতটা তার হতাশ, পরের ছবিটা যথেষ্ট উন্নতি লাভ করেছে। আপনার 10 মিনিট 15 মিনিট পর পর এই ছবিগুলো নেওয়া হয়েছে। এবার দেখুন বাচ্চা একটা স্বস্তির কন্ডিশনে এসে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন একই বাচ্চার ছবি, বাম পাশের ছবিটা বাচ্চার চেহারা এবং চাহনি। এই চেহারা এবং চাহনি দিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাচ্চা ডেভেলপ করছে না অবনতি করছে। তো আমি আবার অবজারভেশন স্কিল দ্বারা এটা যথেষ্ট পরিষ্কার ভাবেই বুঝে নিয়েছিলাম
যে এই 03 বাচ্চার উপযুক্ত জায়গাতে পৌঁছে দিবে। তো আমি আর ঔষধ পরিবর্তন না করে বারবার 03 কে আমি রিপিটেশন করি। বাচ্চার মা দেখাচ্ছে, দেখ এখানে আমি লিখেছি ব্রেথিং প্রবলেম, স্লিপিং, অর্থাৎ বাচ্চার মা তার বাচ্চার পেটকে দেখাচ্ছে, দেখেন আমার বাচ্চার গায়ে জ্বর আছে, শ্বাসকষ্ট আছে, কিন্তু আমার বাচ্চা কিন্তু এবার ঘুমাচ্ছে, বাচ্চা শান্তিতে আছে। যা চেম্বারে আসার পরে প্রথম ছবিগুলো কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, বাচ্চা খিটখিট করছিল, বাচ্চা অস্বস্তি প্রকাশ করছিল, বাচ্চাটা অতিশয় উদ্বিগ্নতার ভিতরে সময় পাস করছিল। তো সেই জায়গা থেকে বাচ্চাটাকে এই স্লিপিং মুডে নিয়ে আসা সম্ভব হয়েছে। আর এটা সম্ভব হয়েছে হাইড্রোফোবিনাম 03 বারবার পালিশ করার ফলে। তো হাইড্রোফোবিনাম 03 দিয়ে যখন উপকার যথেষ্ট পেলাম, বাচ্চাকে আমি পর্যান্ত ফাইটম দিয়ে বা আমার যে ওষুধের প্রয়োজন হতে পারে তার আগে পরে ওষুধ দিয়ে বাচ্চাটাকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়িতে গিয়ে বাচ্চা সন্ধ্যাবেলায় যাই হোক কিছু খেয়েছে, অনেক ভালোই ছিল। এবার দেখুন কি লিখেছি, এট নাইট 2 PM অ্যাগ্রাভেশন, রাত্রি 2টোর সময় বাচ্চার ভিতরে আবার অস্বস্তি প্রকাশ পাচ্ছে। বাচ্চা দেখুন আবার ছটফট করছে, ও আর স্থির থাকতে পারছে না, ও কষ্টের কথা বলতে পারছে না, কিন্তু ছটফট করছে। আমাকে ফোন করা হলো যে স্যার কি করব। আমি বললাম কিচ্ছুই করা লাগবে না, আপনি 1 মিনিটের একটা ভিডিও করে পাঠান। সেই ভিডিওটাই হচ্ছে এইটা। তো আপনারা দেখলেন যে বাচ্চাটা কিভাবে ছটফট করছে, তার যখন এইভাবে বাচ্চাটা ছটফট করতে লাগলো, বারবার রিপিটেশন দেওয়ার ফলেও যখন হাইড্রোফোবিনাম 3 দিয়ে বাচ্চা ঘুমাইছিল, কিন্তু রাত্রে আবার কষ্ট বেড়েছে, তখন দেখলাম আমি নিম্ন থেকে আরো নিম্নতর শক্তিতে চলে এসেছি। কি লিখেছি দেখুন, বাম পাশে দেখা যাচ্ছে যে হাইড্রোফোবিনাম 01 স্মেলিং আফটার 2 or 3 মিনিট। বললাম হাইড্রোফোবিনাম 01 যে ওষুধটা আছে 10 মিনিট পর পর, সরি 2 মিনিট 3 মিনিট পর পর 10টা করে ঝাঁকি দিন, আর বাচ্চার নাকের কাছে 1 সেকেন্ড করে ধরে রাখুন। তো এইভাবে কয়েকবার পরে বাচ্চাটা যথেষ্ট স্বাভাবিকতায় এসে গেল। ওই রাত্রে বাচ্চা ঘুমাচ্ছে, তারপরে বাচ্চা স্বাভাবিক জীবনযাপন করছিল। এইবার বাচ্চাটা যথেষ্ট মানে কি বলবো, অনেকটা স্বাভাবিক, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসলো। এইবার কষ্টের বিষয় বা মজার বিষয় হচ্ছে যে ঈদের দিন ওই বাচ্চাটা অত বেশি হাঁটতে মানে হাঁটা শিখেনি, ও হামড় হাঁটতে পারে। হামড় হাঁটতে হাঁটতে ও এত বেশি সুস্থ যে বাড়ির পাশে পুকুর, অত দূরে কিন্তু হামড় হাঁটে নিজে একাই চলে গিয়েছে, গিয়ে পানিতে পড়ে যায়। তো পানিতে পড়ে যাওয়ার পরে দেখুন যে বাচ্চাটা কত ভীত, এবং ডান পাশের ছবিটা দেখুন তার পেটটা কত বড় হয়ে রয়েছে। এবং কি বলছে আগে একটু শুনে নিন আপনারা। দেখুন বাচ্চাটা পানিতে পড়ে তার পেটে এত পরিমাণ পানি ঢুকেছে যে সে আর শ্বাস নিতে পারছে না, একদম মলিন অবস্থা হয়ে গিয়েছে। তো আমাকে বলার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেল, প্রথমে হাসপাতালে নিয়ে গেছে যশোর, এই না প্রথমে আমাকে ফোন করেছে, দাদা এই অবস্থা কি করব। আমি বললাম দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তার আগে বাচ্চাকে মাথার উপরে রেখে আপনি ঘোরালে বাচ্চার পেট থেকে জল বেরিয়ে যাবে। তো বাচ্চাটাকে মাথার উপরে নিয়ে যখন ঘোরায়, কয়েকবার ঘোরাইলে
বাচ্চার পেট থেকে অনেকটা পানি বেরিয়ে যায়। এটা সম্ভবত পানি বেরোবার পরেরই ছবি। তো পানি বেরোনোর পরেও বাচ্চার ভিতরে অস্বস্তি, উদ্বিগ্নতা এবং কান্নাকাটি, এক কথায় বাচ্চার চরম অবস্থায়। আমি বললাম যে বাচ্চাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান। যথারীতি আমাদের ঝিনেদার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ওই দিন ছিল ঈদের দিন সকালবেলায়, আর ঈদের দিন সকালবেলায় আউটডোরে কোনো ডাক্তার নাই। সেখান থেকে প্রাইভেটে যোগাযোগ করেছে, কোনো ডাক্তার নাই। তো আমার সাথে দেখুন ওই ভিডিওতেই বলছে যে কালীগঞ্জে আপনি খোঁজ নেন তো কোনো ডাক্তার আছে কিনা। আমি বললাম যখন সদর হাসপাতালে ডাক্তার নাই, তো কালীগঞ্জের এই উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে এখানে কোনো ডাক্তার থাকতে পারে না। অতএব আপনারা, আমি যে ওষুধ দিয়েছি সেই চিকিৎসা শুরু করেন। তো ওনারা বললেন যে তাহলে কি আপনার কাছে নিয়ে আসবো। তো আমার কাছে যে নিয়ে আসবে, কিন্তু আমি তো বাচ্চার আমি আজ কালীগঞ্জ নাই ওই দিন, আমি আছি আমার শ্বশুর বাড়ি ছুটির দিনে। দেখুন বাচ্চার পেটে জল জমা, এই দেখেন। তো আমাকে যখন বলা হলো যে এখন আপনি চিকিৎসা দেন, আমাদের তো ডাক্তাররা কোথাও পাওয়া যাচ্ছে না, তখন আমি কি করলাম যে ঠিক আছে, আপনার বাড়িতে দেখেন হাইড্রোকোভিরাম সিএম একটা বোতলে তৈরি করা আছে। এই হাইড্রোকোভিরাম সিএম এর ওই বোতলটাকে 10টা দিন বা 8টা ঝাঁকি দিন, দিয়ে ওখান থেকে বাচ্চা যদি খেতে পারে কিছুটা মুখে দেন, হাফ চামচ বা 10 ফোঁটা, যতটা বাচ্চা খেতে পারে ততটা দেন, আর বাকিটা বাচ্চার শরীরে বা গায়ে ওনাকে লাগিয়ে দেন, অর্থাৎ মালিশ করেন। এইভাবে 2-3 বার 5-7 মিনিট পর পর যখন মালিশ করা হলো, তো বাচ্চা দেখুন সে মল ত্যাগ করে তার পেটটাকে হালকা করে ফেলেছে একদম। দেখেন দেখেন রোগীর পার্টিরা নিজেই বলছে যে পায়খানা প্রসাব করলে তার পেট কম হয়ে যাবে। তো হাইড্রোকোভিরাম সিএম দেওয়ার অন্তত 20 মিনিটের ভিতরে যখন প্রসাব করেছে, পায়খানা করেছে, তো আমি তাদের বললাম যে যা হয় বাচ্চার যে সিচুয়েশনই হয় আমাকে ভিডিও করে পাঠান। তো ওই বাচ্চার ওইভাবে ভিডিও করে পাঠিয়েছে, যেটা আমি আপনাদেরকে দেখালাম। এছাড়াও ওই বাচ্চা প্রচুর পরিমাণে পেশাব করেছে, পায়খানা করেছে, বমি করেছে, করে তার ভিতরের যত পানি ছিল, তার ভিতরে যে একটা জাম ছিল, সে তার শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে বাইরে বের করে দিয়েছে। আর এটা হয়েছে হাইড্রোকোভিরাম সিএম এর প্রয়োগের মাধ্যমে। ঈদের ছুটি আমি 2 দিন পার করলাম। 2 দিন পার করার পরে দেখুন রোগীর গার্জিয়ান পক্ষ বাচ্চাটাকে নিয়ে আমার হাসপাতালে এলো। এবার দেখুন বাচ্চা সেই জ্বরে, যার জ্বর কোনোদিন থামতো না, এই যে একটা হাসি দাও ইব্রাহিম। তো আপনারা দেখলেন যে ঈদের পরের দিন বাচ্চা যখন আমার চেম্বারে এলো, বাচ্চা কিন্তু খেলছে, বাচ্চা হাঁটছে। আর সব থেকে মজার বিষয়, লাস্টের দিন আমি করলাম তার পানিতে ডোবার ট্রিটমেন্ট। সে পানিতে পড়েছে, প্রচুর পানি খেয়েছে, অস্বাভাবিক অবস্থা, কিন্তু জ্বরটা আর ঘুরে আসেনি, শ্বাসকষ্টটা ঘুরে আসেনি, সেই কাশি আর বাচ্চার ভিতরে নাই। তো বাচ্চা এখন এসেছে আমার চেম্বারে, দেখুন বাচ্চা দিব্য খেলা করছে। পরে আরো 7 দিন, অর্থাৎ ঈদের 2 দিন পরে ওষুধ দেওয়া হলো, তার আরো 7 দিন পরে দেখুন বাচ্চা আবার এসেছে। এইবার দেখুন বাচ্চাটার তার বর্তমান অ্যাক্টিভিটিস আপনারা খেয়াল করুন, সেন্স অফ ওয়েলবিং, সে কিন্তু এখন আমরা বলতে পারি পূর্ণাঙ্গ সুস্থতার দিকে এগিয়ে চলেছে। তার চেহারা, তার অ্যাক্টিভিটিস, তার চাহনি, তার অঙ্গভঙ্গি ইত্যাদি সবকিছু মিলাইয়ে আপনারা এবার দেখুন যে ইব্রাহিম এসেছিল জ্বর নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে,
তারপরে কাশি নিয়ে, তো তার ভিতরেও তার এত বড় একটা বিপর্যয় গেল, এই বিপর্যয়কে ওভারকাম করেও সে একটা সুস্থ সুন্দর বাচ্চা আজ আমাদের মাঝে হাসতে খেলতে অবস্থায় দাঁড়িয়ে আছে। তো এটা কিন্তু এজ এ রিয়েল হোমিওপ্যাথ হিসাবে আপনাদের সকলের খুশির একটা বিষয় যে আমরা কোনো অঙ্গভিত্তিক চিকিৎসা করি না, আমরা মানুষের ভিতরে যে মূল অসুস্থতার জন্য দায়ী বিভিন্ন মায়াজম, সেই মায়াজমকে চিরতরে ইনঅ্যাক্টিভ করে পূর্ণাঙ্গ সুস্থতায় পৌঁছে দিই। তাহলে আপনারা দেখতে পারলেন যে আমাদের ইব্রাহিম কত দ্রুত এই আমাদের চিকিৎসার মাধ্যমে সে শুধু শ্বাসকষ্ট বা জলে ডুবা থেকেই নয়, সে পূর্ণাঙ্গ সুস্থতার দিকেই আগিয়ে চলেছে। তো আশা করি আজকে যে কেসটা প্রদর্শিত হলো, কখন, কি জন্য, কিসের ভিত্তিতে, কোন পোটেন্সি ইউজ করলাম, এর উপরে আপনাদের একটা পূর্ণাঙ্গ ধারণা এসেছে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো কিছু বুঝতে অসমর্থ হন, তাহলে আপনারা একে একে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করুন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব আপনার সেই প্রশ্নের সঠিক সমাধান দেওয়া। আমি উপস্থিত ডাক্তার বন্ধুদের আহ্বান জানাচ্ছি যে আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন রাখতে পারেন।